বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। টানা রক্তক্ষয়ী আন্দোলন চলছে বাংলাদেশে এবং সংরক্ষণ নিয়ে এই আন্দোলন, ছাত্র আন্দোলন চলছে। প্রায় 100-র ওপরে মানুষ সেখানে নিহত হয়েছেন। আমরা যারা নিহত হয়েছেন বা যারা আহত হয়েছেন প্রত্যেকের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত তারা সুস্থ হয়ে উঠুন সেই কামনা করব। কিন্তু প্রশ্ন হলো যে যে বিষয়টি অর্থাৎ সংরক্ষণ, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের যারা পরিবার বা তাদের যারা পরিজন রয়েছে তাদের জন্য বাংলাদেশে 30% চাকরিতে সংরক্ষণ ছিল এবং সেই সংরক্ষণ নিয়ে আগেও 2018 সালে আন্দোলন হয়েছিল। তখন সরকারের তরফ থেকে সেই সংরক্ষণ তুলে দেওয়া হয়। প্রথমে তাদের যে সমস্ত ছেলে পুলে যারা ছিল, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বা নিহত হয়েছিলেন, তাদের পরিবারের জন্য সংরক্ষণ ছিল। তারপরে সেটা হয়ে যাওয়ার পর তাদের নাতি পুতি যারা রয়েছেন তাদের জন্য সংরক্ষণ, এবং তা নিয়ে আন্দোলনও হয়। সরকার সেই সংরক্ষণ তুলে দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু হাইকোর্টে সেখানে মামলা হয়, বাংলাদেশ হাইকোর্টে, এবং সেখানে মামলা হওয়ার পরে ফের সেই বহাল রাখা হয়। তারপরে সেটা সুপ্রিম কোর্টে যায়। ইতিমধ্যেই গত জুন মাস থেকে ধীরে ধীরে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। গত জানুয়ারি মাসে সেখানে নির্বাচন হয়েছে এবং আমরা জানি ফের হাসিনা সরকার তাদের মসনদে বসেছে, প্রধানমন্ত্রী হয়েছেন। এবং সম্প্রতি যে আমাদের এই রাজ্যে আমাদের দেশে যে লোকসভা নির্বাচন সম্পন্ন হলো, সেখানে যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন সেই দিন শেখ হাসিনা এসেছেন। অর্থাৎ ভারত বাংলাদেশ দু দেশের যে মৈত্রী সম্পর্ক, সেই মৈত্রী সম্পর্ক আমাদের দৃঢ় ছিল, আছে, থাকবে। কিন্তু এরই মাঝে আমরা দেখলাম এই আন্দোলনের মধ্যে আবার ভারত বিরোধী আন্দোলন শুরু হয়েছে। আমাদের এখানে থেকে বেশ কিছু মানুষ বাংলাদেশে আহ 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 গিয়েছেন, তারা আটকে পড়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার, যিনি একটি বিশেষ আমন্ত্রণে ঢাকায় গিয়েছিলেন এবং সেখানে তিনি আটকে পড়েন। আজকে আমরা তার সঙ্গেই এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট যে পুনর্বহাল হাইকোর্টের রায় বাতিল করে সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে হবে সেটা ঘোষণা করেছে। 5% সংরক্ষিত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য, 1% জনজাতিদের জন্য, বাকি 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত। এবং সরকারকে এ নিয়ে দ্রুত নির্দেশিকা জারি করতে বলা হয়েছে এবং পড়ুয়াদের ক্যাম্পাসে ফিরতে আবেদন করেছেন প্রধান বিচারপতি। এরপরে এখনো বাংলাদেশে কারফিউ চলছে আমরা যখন এই প্রতিবেদন করছি, এবং যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন আমাদের সঙ্গে। আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব সেখানে রয়েছে, যারা সাংবাদিক বন্ধু রয়েছেন, তাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন। কিন্তু পবিত্রবাবু সেখানে গিয়েছিলেন এবং পবিত্রবাবু গিয়ে যে কাজে গিয়েছিলেন প্রায় 4 দিন সেখানে ছিলেন, তারপর তাকে ফিরে আসতে হয়। সেখানকার প্রশাসন এবং এখানকার প্রশাসনের সহযোগিতায় তিনি ফিরে এসেছেন। তো কি দেখলেন এবং তার মতে এই বাংলাদেশের যে রক্তক্ষয়ী আন্দোলন কেন, তাই নিয়ে আজকে আমরা কথা বলবো। পবিত্রবাবু, আপনাকে আমাদের বাংলা বলছি চ্যানেলে স্বাগত। পবিত্রবাবু, যেটা বিষয় যে বাংলাদেশের সংরক্ষণ নিয়ে যে বিষয়, মানে যে আন্দোলন এবং রক্তক্ষয়ী আন্দোলন, এবং সেই রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে আপনিও গিয়ে পৌঁছেছেন, বাংলাদেশের একটি আমন্ত্রণে আপনি গেছিলেন, আমরা সংবাদ মাধ্যমে গেছি। এবং ঘটনাচক্রে যেদিন আপনি যাচ্ছেন তার আগের দিন সন্ধ্যেবেলাও আমার সঙ্গে আপনার কথা হয়েছিল। তো সেখানে গিয়ে এরকম একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে আপনি পড়েছেন। প্রথমে আমরা শুনেছি বিভিন্ন জায়গায়, কিন্তু তবুও যদি সেই সেখানকার একটু অভিজ্ঞতা নিয়ে আপনার থেকে একটু জানতে চাইছি। সেখানে দেখো, ওখানকার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার প্রায় নেই বললেই চলে। কারণ 18 তারিখে যেদিন সকালবেলায় আমি গিয়ে পৌঁছলাম, সেদিন রাস্তাতে কিছু দেখলাম, খুব ঘটনা কিছু নয়, কিন্তু রাস্তাতে লোকজন মাথায় হেলমেট পরে হাতে বাঁশের ডান্ডা নিয়ে তারা জড়ো হচ্ছে বা হাঁটছে, মিছিল করে যাচ্ছে, এইটুকু আমার দেখা। বিমানবন্দর থেকে আমার থাকার জায়গা পর্যন্ত এইটুকু আমার দেখা। আমি তার আগে তোমাদেরই মতো
জেনেছি যে আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুলি চলেছে, এবং ছাত্রদের আন্দোলনটা যে জুন থেকে চলছে, 1 জুলাই থেকে তীব্র হচ্ছে আর কি, জুন থেকে আন্দোলনটা শুরু হয়েছিল, সেটা আমি খবর রাখি। কিন্তু ওখানে গিয়ে পৌঁছবার পর একটি বাড়িতে পৌঁছে সেখানে থিতু হয়ে আর কিচ্ছু আমার দেখার সুযোগ হয়নি। আমি যা শুনবার কানে শুনেছি বা লোকমুখে শুনেছি। কাজেই তোমরা আমার চাইতে হয়তো অনেক বেশি টেলিভিশনের পর্দায় দেখেছো বা শুনেছো। ওই যে আন্দোলন, সেটা সবাই জানে যে মুক্তিযোদ্ধার সন্তান সন্ততিদের জন্য চাকরিতে 30% কোটা ছিল, সেটার বিরুদ্ধে মূলত ছাত্ররা আন্দোলন শুরু করেছিল এবং আন্দোলন বেশ তীব্র হয়ে উঠেছিল। কিন্তু মনে হলো 18 তারিখে আমি যেদিন গেলাম, সেদিন ছাত্রদের হাত থেকে আন্দোলনটা অন্য কারোর হাতে চলে গেছে, এরকম আমার মনে হয়েছিল। কিন্তু 4 দিন আমি প্রায় ঘরে বন্ধই ছিলাম, ফলে প্রত্যক্ষভাবে কিছু দেখার সুযোগ হয়নি। আচ্ছা, হ্যাঁ, এই জায়গা থেকে বলছি যে আপনি যেটা বলছিলেন যে আন্দোলনটা ছাত্রদের কাছ থেকে অন্য কারোর কাছে মানে হাইজ্যাক হয়ে গেছিল আন্দোলনটা। তো একটা প্রশ্ন এখানে যে দেখুন, সংরক্ষণ এর আগে যে সরকার চেয়েছিল, বাংলাদেশের সরকার, তারাও কিন্তু সংরক্ষণ রদ করেছিল, কিন্তু হাইকোর্টে সেটা মামলা হয়, হাইকোর্টে মামলা হওয়ার পর সেটাকে আবার বহাল রাখে হাইকোর্ট, তখন সেটা সুপ্রিম কোর্টে যায়। অর্থাৎ একদিকে সরকারও চাইছে যে সংরক্ষণ এটাকে তুলে দেওয়া হবে, অন্যদিকে ছাত্ররাও চাইছে সংরক্ষণ না থাকুক। তারপরেও এই আন্দোলনটা এবং সেই আন্দোলন যেভাবে রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত হলো, এর মূলে আপনার মতে কে দায়ী, কে বা কেন এটা হলো বলে মনে করছে? দেখো, আমি যে খুব একটা দক্ষ রাজনৈতিক বিশ্লেষক তা নই, নিজেকে মনে করি না, কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে সব দেশেই সরকারের একটা প্রবল বা কম বেশি প্রবল বিরোধী পক্ষ থাকে। ছাত্রদের একটা আন্দোলনটা আপাতভাবে সরকার বিরোধী আন্দোলন না হলেও কিন্তু সরকারের পক্ষ থেকে কতগুলো উচ্চারণ এমন ভাবে হয়েছিল যাতে ছাত্ররা একটু বেশি রেগে যায়। যেমন রাজাকার কথাটা উচ্চারিত হলো, ছাত্ররা তখন নিজেরা অপমানিত বোধ করে এবং তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগান দিতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শাহবাগে রাত জাগে এবং সব জায়গাতে আন্দোলন শুরু হতে থাকে। এবং একবার যখন এই রাজাকার কথাটা উচ্চারিত হলো এবং চালাচালি হতে লাগলো, তখন বিরোধী পক্ষ, যারা হয়তো একসময় রাজাকারদের পক্ষে, এখনো পক্ষে কিনা জানি না, তারা এই সুযোগটা নিল এবং বিরোধী রাজনীতি তারা মাঠে নামলো। অন্যদিকে সরকার পক্ষেরও হয়তো ছাত্র সংগঠন ছিল, তারাও নেমে ছাত্রদের বিরোধিতা করতে এগিয়ে গেল, যার ফলে এটা রক্তাক্ত হয়ে উঠল। এবং তখন সরকার পক্ষের দল এবং বিরোধী পক্ষের দল, তাতে ছাত্রদের বাইরের লোকজন, তারা এটাতে যুক্ত হয়ে গেল। তার ফলে 18 তারিখেই ঢাকা এবং অন্যান্য জায়গায় প্রচুর গুলিগোলা চললো। 18 তারিখের মধ্যেই 100-র বেশি লোক নিহত হলো। দুর্ভাগ্যের ব্যাপার, ছাত্রদের নিহত হওয়া যেমন দুর্ভাগ্য ব্যাপার, তেমনি মানুষের, কারণ মুক্তিযুদ্ধের পর এত বেশি হতাহতের ব্যাপারটা বাংলাদেশে ঘটেনি। কাজে এই ঘটনা বড়রা আন্দোলনটা ছিনিয়ে নিল, সেইটা তার ফলে এই ঘটনাগুলো ঘটতে লাগলো। হ্যাঁ, এই জায়গা থেকে বলছি যে এই আন্দোলনে আরেকটা জিনিস যেটা দেখা গেল যে হঠাৎ করে ভারত বিরোধিতা। আহ ভারত বিরোধিতা কেন, মানে আপনার মতে কি বলে? কারণ ভারত না, তো বাংলাদেশের কাছে একটা সবসময় ভারতের সঙ্গে একটা মৈত্রী সম্পর্ক। না, এটা হ্যাঁ, ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেছিল। বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং সরকার পক্ষ, শাসক দল, তারা এটা যেখানে সেখানে মুক্ত কণ্ঠে স্বীকার করে। কিন্তু যারা ধরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা তো ভারতের এই ভূমিকাটা ভালো চোখে দেখেনি। কেন পাকিস্তানকে হারিয়ে ভারত বাংলাদেশকে মানে আবির্ভাবটাকে সাহায্য করলো, এই অভিযোগটা ভারত সম্বন্ধে তাদের আছে। এবং ভারত সম্বন্ধে সম্ভব অসম্ভব নানা রকম গুজব তারা রটিয়ে চলে।
যেমন আমার মনে আছে বহুদিন আগে এক বাংলাদেশের এক ট্যাক্সিওয়ালা আমাকে বলেছিলেন যে শেখ মুজিব তো অনেক বাংলাদেশের জমি ভারতকে দিয়ে দিয়েছেন। বললাম কোথায় দিয়েছেন, কি দিয়েছেন? হ্যাঁ ওইসব খুলনা টুলনা ওইসব জায়গা থেকে অনেক জমি দিয়ে গেছেন ভারতকে। এইসব অমূলক গুজব একটা মানুষের ছড়ানোর প্রবৃত্তি আছে এবং ছড়িয়ে থাকে, এবারেও সেরকম গুজব ছড়িয়েছে। এখন সরকার বিরোধিতার নামান্তরই হয়ে গেছে, শেখ হাসিনার বিরোধিতার নামান্তরই হয়ে গেছে ভারত বিরোধিতা, অর্থাৎ ভারত বিরোধিতা তার একটা উপাদান অবশ্যই হবে। ফলে এবারেও গুজব রটেছে যে যেসব পুলিশ এবং সামরিক বাহিনী যারা এই আন্দোলন দমন করতে নেমেছে তারা নাকি সবাই ছদ্মবেশী ভারতীয়। জিজ্ঞেস করলে বলে ওই মুখ দেখেই আমরা চিনছি, মুখ দেখেই চিনতে পেরেছি। তো এই ধরনের অসম্ভব কিম্ভূত সব গুজব রটানো হয়, নিশ্চয়ই একটা দল বিরোধী দল তাদের স্বার্থে এইসব গুজব রটানো হয়। ভারত বিরোধিতা একটা থাকবে, সরকার বিরোধিতার একটা উপাদান হচ্ছে ভারত বিরোধিতা বাংলাদেশে। আচ্ছা, এই জায়গাটা থেকে মানে তাহলে বাংলাদেশে মানে এই এই আজ অবধি এখনো পর্যন্ত যা খবর তাতে যে এখনো কারফিউ চলছে, কিছুক্ষণ শিথিল করা হয়েছিল, তোলা হয়েছে, ইন্টারনেট ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি, প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ টিভির অফিস ভাঙচুর হয়েছে, সেখান থেকে সম্প্রচার করা খুব এবং আমাদের যারা সাংবাদিক বন্ধু রয়েছেন আমরা কারোরই তাদের সঙ্গে আর কি এখনো পর্যন্ত যোগাযোগই করে উঠতে পারছি না, তাদের কাছে প্রতিদিন খবর কথা হয়, তাদের সাথে কথা বলতে পারছি না। সেই জায়গাটা থেকে বাংলাদেশের শান্তি কি মানে ফিরবে বলে মনে হচ্ছে? শান্তি ফিরবে না ফেরে যাতে তাতে তো এক দলের স্বার্থ আছে, কারণ সেই বিরোধী পক্ষ তারা এটাকে সরকারকে গদিচ্যুত করবার একটা আন্দোলনের ভূমিকা হিসেবে নিয়েছে। কিন্তু আস্তে আস্তে সুপ্রিম কোর্টের যে আদেশ যে মেধার ভিত্তিতে 93% চাকরি দেওয়া হবে, সেই আদেশের ফলে ছাত্রদের আন্দোলনটা এখন আর সক্রিয় নেই। তারা মেনে নিয়েছে, তারা কিছু দাবি দেওয়া আছে, সেটা মিটলে ছাত্ররা এই প্রত্যক্ষ আন্দোলনে আর থাকবে না। ছাত্ররা যদি ছেড়ে দেয় তাহলে বিরোধী পক্ষের আন্দোলনের যে প্রাথমিক ভিত্তিটা সেটা নষ্ট হয়ে যায়। তখন সরকার নিশ্চয়ই ব্যবস্থা করবে, সেই আন্দোলনকে কিভাবে সরকার মোকাবেলা করবে তার ব্যবস্থা করবে। কিন্তু আমি শুনছি যে একটু একটু করে শান্তি ফিরছে, কারফিউ বা ইন্টারনেট এগুলো না এগুলো শান্তি আস্তে আস্তে ফিরছে, এটা তোমরাও নিশ্চয়ই জানো। হ্যাঁ, আগেকার মতো হতাহতের ব্যাপারটা ঘটছে না, সংঘর্ষ তেমন ঘটছে না। একদম আমরাও চাই দ্রুত বাংলাদেশে শান্তি ফিরে আসুক, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হোক, আমরাও যাতে আবার যোগাযোগ করতে পারি। পবিত্রবাবু গেছেন, আপনি ওখান থেকে ফিরে এসেছেন এবং দুই সরকারের সহযোগিতায় আপনি ফিরে এসেছেন। আপাতত আমরা চাই বাংলাদেশের শান্তি ফিরে আসুক। আমরা সকলেই সেটা চাই এবং আমাদের দুই দেশের যে সম্পর্ক সেই সম্পর্ক সুদৃঢ় হোক। বিরোধিতা থাকবেই, কিছু লোক তো বিরোধিতা করবে, কিন্তু সেই বিরোধিতাকে উপেক্ষা করেও আমরা আমাদের ভারত বাংলাদেশের যে শান্তি, আমাদের যে এক ভাষা, প্রায় বলা যায় সবকিছুই প্রায় এক, সেই জায়গা থেকে শুধু একটা দেওয়াল অর্থাৎ মাঝখানে একটা সীমানা, মাঝখানে একটা বর্ডার, এছাড়া তো আমাদের সবই এক। সেই জায়গা থেকে আমরাও চাইবো বাংলাদেশের দুটো শান্তি ফিরুক। ধন্যবাদ এটা কিন্তু পবিত্র বাবু। হ্যাঁ, এটা দুই ঠিক আছে, দুই বাংলার স্বার্থে শুধু নয়, পুরো দক্ষিণ এশিয়ার স্বার্থে একদম এবং হয়তো পৃথিবীর স্বার্থে ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখা উচিত এবং বাংলাদেশে শান্তি থাকা উচিত। বিকল্প শেখ হাসিনার বিকল্প এখনো আমি দেখতে পাচ্ছি না কিছু। কাজেই বাংলাদেশ আমাদের বন্ধু থাকবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কোনো কোনো রকম মানে প্রতিকূল বা কিছু নয়, আমি খুব ভালোই ছিলাম। আমি বাংলাদেশ সরকারের বাংলাদেশে আমার বন্ধুদের কাছে কৃতজ্ঞতা জানাই, তারা আমার ফেরার ব্যবস্থা করেছে। তোমরাও ভালো থাকো, বাংলা বলছে, ভালো থাকো। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন। নমস্কার।